আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ, লোক দেখানো বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামাতে ইসলামের। জানিয়ে দিব দেশের ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে, অভিযোগ করল খেলাফতে মজলিস বাংলাদেশ। এদিকে মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতা কোম্পানির লাইসেন্স স্থগিত। জানিয়ে দিব রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত প্রচেষ্টার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। দেশে আশ্রিত প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্ষণ, সে দেশের রাখাইন রাজ্যে চলমান সংঘাত নিরসন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর উন্নয়নে জাতিসংঘের সংস্থাগুলো এবং অন্যান্য অংশীদারদেরকে সমন্বিত পদক্ষেপ নিতে জোর আহ্বান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দিব এক রাতেই যেভাবে শেষ হয়েছিল পুরো রাজপরিবার। এখন থেকে ২৩ বছর আগের কথা, ২০০১ সালের ১ জুন নৈশভোজ সারতে একসঙ্গে বসেছিলেন নেপালের রাজপরিবারের সদস্যরা। মুহূর্তকাল না যেতেই আনন্দঘন পারিবারিক সেই নৈশভোজ পরিণত হয় মৃত্যুর উৎসবে। ওই রাতেই নিশ্চিহ্ন হয়ে যায় নেপালের রাজা ধীরেন্দ্রবীর বিক্রম শাহদেবের পরিবার। মুহুর্মুহু গুলিতে একে একে নিহত হন রাজা বীরেন্দ্র রানী ঐশ্বরিয়া, ছেলে নিরাজন সহ রাজপরিবারের ৯ সদস্য। কি ঘটেছিল সেই রাতে জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ, লোক দেখানো মির্জা ফখরুল। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে পদক্ষেপ, তার সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের দেওয়া বক্তব্য লোক দেখানো বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বেনজির আহমেদ দেশে নেই গণমাধ্যমে প্রকাশিত এমন খবর তুলে ধরে তিনি সব মন্তব্য করেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিএসপিপি এর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। পত্রিকায় দেখলাম বেনজির চলে গেছে, বেনজির লিভ দ্য কান্ট্রি। মে মাসের ৪ তারিখে সপরিবারে চলে গেছে বেনজির। যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো খালি করে টাকা তুলে সেগুলো বিদেশে নিয়ে চলে গেছে। পত্রিকায় এসেছে ফিক্সড অ্যাকাউন্টগুলোতে ৬০ কোটি টাকার মতো ছিল, হয়তো আরও বেশি হতে পারে। আমার প্রশ্ন, সে কিভাবে গেল? এই যে তারা, অর্থাৎ সরকার বলল যে তার সমস্ত সম্পত্তি আমরা ক্রোক করেছি, আদালত থেকে বলল দুদক থেকে মামলা করেছে, তাকে কোথাও যেতে দেয়া হবে না, এসব কথা বলা হলো। তাহলে ৪ তারিখে সপরিবারে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে কিভাবে চলে গেল সরকারের চোখের নাকের উপর দিয়ে? তাহলে এই যে কথা আপনারা বলছেন যে কেউ ছাড় পাবে না, আমরা সবার বিচার করি, আপনারা কি বাংলাদেশের মানুষ সবাইকে আহাম্মক মনে করছেন? বাংলাদেশের মানুষ তো আহাম্মক নয়, সবাই বুঝে এগুলো সব আপনাদের লোক দেখানো প্রতারণা। এখন পর্যন্ত এই প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। তিনি বলেন শুধু বেনজির নয়, এক আজিজ আহমেদ নয়, অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, লুটপাট বর্গীয় দেশে পরিণত করেছে। এখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। একটা দানব মনস্টার সব তছনছ করে দিচ্ছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সবাই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এদের পরাজিত করে সত্যিকারের অর্থে একটা জনগণের সরকার এবং গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে ইনশাল্লাহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, গণতন্ত্রের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বিজয় আমাদের অর্জন করতেই হবে, সাফল্য আমাদের আনতেই হবে। আজকে এই পেশাজীবীদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে বিএনপি কখনোই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে, সেভাবেই বিএনপি এগুতে থাকবে ইনশাল্লাহ। বিএনপির কৌশলে অনেক পরিবর্তন হতে পারে, তবে বিএনপি তার লক্ষ্যে অটুট থাকবে।
তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামাতের। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সরকার কেরোসিন, ডিজেল, পেট্রোল এবং অকটেন সহ সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি যে অন্যায় এবং অযৌক্তিক এবং জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত ঘোষণা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে বর্তমান সরকারের বিজাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার জন্য দেশের আপামর জনতার প্রতি আহ্বান জানান তিনি। শনিবার 1 জুন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শূন্য বৈঠকের পর এক বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, সরকার কেরোসিন ও ডিজেলের দাম লিটার প্রতি 75 পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে 2.5 টাকা বৃদ্ধি যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা সম্পূর্ণ জনস্বার্থ বিরোধী। সকল প্রকার জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে দেশের গোটা অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়বে এবং ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সকল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে কেরোসিন ব্যবহারকারী দরিদ্র লোকদের ঘরে বাতি জ্বলবে না। যারা কেরোসিনের চুলায় রান্না করে তাদের রান্না খরচ বাড়বে। একই সঙ্গে বাস, লঞ্চ ও ফেরি ভাড়া বাড়বে। পানি সেচের খরচ বাড়বে, ফলে কলকারখানায় পণ্য উৎপাদন খরচ আরও বাড়বে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং কৃষিপণ্য, তরিতরকারি এবং মশলার দাম আরও বাড়বে। দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত জনগণের জীবনযাত্রার খরচ আরও বাড়বে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, তারা পাশবিক শক্তির জোরে টিকে আছে। জনগণের দুঃখ কষ্ট এবং সরকারের কিছুই যায় আসে না, যে কারণে এ সরকার ওয়াসার পানির দাম বৃদ্ধির সাথে সাথেই আবার সকল প্রকার জ্বালানি দাম বৃদ্ধি করেছে। সরকার জনগণের মাথায় একের পর এক মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিচ্ছে। দরিদ্র জনগণের স্বার্থের কথা চিন্তা করে অবিলম্বে সকল প্রকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অন্যায় এবং অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি। দেশের ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে, খেলাফতে মজলিস। বাংলাদেশে চলমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দায়ী। আজকে দেশের ব্যাংকগুলো লুট হয়ে গেছে, অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। সব সংকটের সমাধান করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। খেলাফতে মজলিস আয়োজিত এক গোলটেবিল বৈঠক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। শনিবার 1 জুন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU একটি মিলনায়তনে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদের সভাপতিত্বে এবং অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বৈঠকে জাতীয় সংকট উত্তরণের উপায় শীর্ষক একটি লিখিত প্রবন্ধ উপস্থাপন করা হয়। খেলাফতে মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেন, ইসলাম বাঁচাও, মানুষ বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসা জুলুমবাজ সরকার পতনের জন্য ময়দানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। খেলাফতে মজলিস আয়োজিত জাতীয় সংকট উত্তরণের উপায় শীর্ষ গোলটেবিল বৈঠক সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ার 47 নিয়োগদাতা লাইসেন্স স্থগিত। মালয়েশিয়ার 47টি নিয়োগদাতা লাইসেন্স কোম্পানির লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার 31 মে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। শনিবার 1 জুন থেকে আর কোনো শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। তাই আগ মুহূর্তে শেষ সুযোগ হিসেবে দেশটিতে বিপুল পরিমাণ শ্রমিক নিয়ে গেছে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। অভিযোগ রয়েছে, বিদেশ থেকে শ্রমিক আনার পর তাদের বিমানবন্দর থেকে পুনর্বাসন করছে না নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। ফলে নতুন করে আসা শ্রমিকদের অনেকেই আটকা পড়ে আছে বিমানবন্দরে। সেখানে এখন তিল ধারণের কোনো ঠাঁই নেই। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, গত একদিনে মালয়েশিয়ায় আসা হাজার হাজার শ্রমিকদের বেশিরভাগই বাংলাদেশি। তাদের যেসব চাকরির লোভ দেখিয়ে মালয়েশিয়ায় নিয়ে আসা হয়েছে, অনেক ক্ষেত্রে তা হয়তো ভুয়া, তারা প্রতারণার ফাঁদে পড়তে পারেন। শ্রমিক অধিকার কর্মীরা গণমাধ্যমকে জানিয়েছে, দালালেরা ভুয়া চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় নিয়ে আসত। শুধু এ কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সরকার। এই তথ্য দালাল এবং প্রতারকদের দৌরাত্ম্য বন্ধ হয়নি। ফলে গত কয়েকদিনে যেসব বাংলাদেশি শ্রমিক তাড়াহুড়ো করে মালয়েশিয়ায় গেছেন, তারা প্রতারণার শিকার হতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছে মানবাধিকার কর্মীরা। অ্যান্ডি নামে এক অধিকার কর্মী বলেছেন, এই শ্রমিকদের বেশিরভাগই আধুনিক দাসত্বের ঝুঁকিতে রয়েছে। এসব শ্রমিক অবশ্যই ভুয়া চাকরিদাতা এবং ভুয়া চাকরির
প্রতারণার ফাঁদে পা দিয়ে এসেছেন, যেগুলো ব্যবস্থা করেছে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, এজেন্সি এবং দালালেরা। এক রাতেই যেভাবে শেষ হয়েছিল পুরো রাজপরিবার। এখন থেকে প্রায় 23 বছর আগের কথা। 2001 সালের 1 জুন নৈশভোজন সারতে একসঙ্গে বসেছিলেন নেপালের রাজপরিবারের সদস্যরা। মুহূর্তকাল না যেতেই আনন্দঘন পারিবারিক সেই নৈশভোজন পরিণত হয় মৃত্যুর উৎসবে। এক রাতেই নিশ্চিহ্ন হয়ে যায় নেপালের রাজা বীরেন্দ্রবীর বিক্রম শাহ দেবের পরিবার। সেই রাতের নৈশভোজনে শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা 7:30টার দিকে। সবার আগে ভোজস্থলে হাজির হন যুবরাজ দীপেন্দ্রবীর বিক্রম শাহ দেব। তিনি ছিলেন নেপালের ক্রাউন প্রিন্স, অর্থাৎ বাবার বীরেন্দ্রের পর তিনি হবেন নেপালের রাজা। হাজির হয়েই মদ্যপান করতে শুরু করেন যুবরাজ দীপেন্দ্র। একসময় মাতাল হয়ে টলতে থাকেন তিনি। নিচের উপর নিয়ন্ত্রণ হারানোয় একসময় দীপেন্দ্রকে ধরাধরি করে তার শোবার ঘরে দিয়ে আসা হয়। তাকে ছাড়াই নৈশভোজ সারতে থাকে রাজপরিবারের সদস্যরা। এদিকে যুবরাজ দীপেন্দ্রের মাথায় কি ভর করেছিল তা আজও ঠাহর করতে পারবেন না ইতিহাসবিদেরা। নিজের ঘরে এসে হাসি দিয়ে তৈরি সিগারেট পান করেন দীপেন্দ্র। এরপর হাসির তীব্রতা সহ্য করতে না পেরে বমিও করেন তিনি। এরপর গায়ে চাপান সামরিক পোশাক নিজের শোবার ঘর থেকে বেরিয়ে তখন তিনি ভোজস্থলের দিকে এগোচ্ছিলেন। তখন তার হাতে একটি M16 অ্যাসল্ট রাইফেল সহ একাধিক আগ্নেয়াস্ত্র। রাত 9টার দিকে নৈশভোজ স্থলে ফিরে আসেন দীপেন্দ্র। প্রথম গুলিটা ছোড়েন ছাদের দিকে। এরপর মেতে ওঠেন নারকীয় হত্যাযজ্ঞে। প্রথমেই বাবা বীরেন্দ্রকে গুলি করেন দীপেন্দ্র, তারপর একে একে অন্যদের। সেখানে বেশ কয়েকজনকে হত্যার পর তিনি রাজপ্রসাদের বাগানে যান তার মায়ের খোঁজে। সে সময় ছোট ভাই নিরাজন মাকে রক্ষায় এগিয়ে আসলে সেখানে ছোট ভাই এবং মা দুইজনকেই গুলি করে হত্যা করেন দীপেন্দ্র। এলোপাতারি গুলিতে নিহত অন্যরা হলেন বীরেন্দ্রের মেয়ে শ্রুতি, ভাই ধীরেন্দ্র, বোন শান্তি এবং সারদা, সারদার স্বামী কুমার খড়গা এবং বীরেন্দ্রের আত্মীয় জয়ন্তী। কথিত আছে পরে দীপেন্দ্র নিজেই নিজেকে গুলি করে নিজের গুলিতে আহত হয়ে কোমায় চলে যান তিনি। ঘটনার 3 দিন পর হাসপাতালে মারা যান দীপেন্দ্র। এরপর নিয়ম অনুসারে নেপালের রাজা হন তার চাচা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব। রাজপ্রসাদে হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি করা হয়। এক সপ্তাহে তদন্তের ভিত্তিতে প্রতিবেদন দেয় কমিটি। তারাই হত্যাযজ্ঞের জন্য দীপেন্দ্রকে দায়ী করে। তবে তিনি কেন এই হত্যাযজ্ঞ করলেন সে বিষয়ে কমিটি কিছুই বলতে পারেনি। ঘটনার এত বছর পরও নেপথ্যের কারণ অজানাই রয়ে গেছে। এই প্রসাদে হত্যাযজ্ঞের এই ঘটনার 7 বছর পর 2008 সালে রাজতন্ত্র বিলুপ্ত হয় নেপালে।